আজ আমি আপনাদের সামনে একটি গল্প বলতে এসেছি। না, এটা কোনো কাল্পনিক গল্প নয়, বরং আমাদের চারপাশের বাস্তবতার এক কঠিন হৃদয় বিতারক অধ্যায়। এই গল্পে আছে স্বপ্ন, আশা, পরিশ্রম, আর তারপর সেই স্বপ্নের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে থাকা 26,000 মানুষের নীরব কান্না। এই গল্পে আছে একটি রাজ্য সরকারের দুর্নীতির সীমাহীন কালো ছায়া, যার মাসুল দিতে হয়েছে হাজার হাজার নিরপরাধ পরিবারকে। এই গল্পে আছে বিচারের আলো, যে আলো সত্যকে প্রকাশ করেছে, কিন্তু সেই আলোর তাপে পুড়ে ছাই হয়ে গেছে অনেকের জীবন। আজ আমরা কথা বলবো সুপ্রিম কোর্টের সেই ঐতিহাসিক রায়ের কথা, যে রায় বাতিল হয়েছে 26,000 চাকরি। কিন্তু এই রায় শুধু একটি আইনি নথি নয়, এর পিছনে লুকিয়ে আছে একটি সমাজের ক্ষত, একটি প্রজন্মের হতাশা, আর একটি সিস্টেমের ব্যর্থতা। হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ডেইলি স্কুপ শো এবং আপনাদের সঙ্গে আমি সঞ্জীব। ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। চলুন আজ শুরু থেকে শুরু করা যাক। 2016 সাল। পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশন, যাকে আমরা এসএসসি বলি, শিক্ষক নিয়োগের জন্য একটি পরীক্ষার আয়োজন করে। লক্ষ লক্ষ তরুণ তরুণী এই পরীক্ষায় বসে। কেন জানেন? কারণ এই চাকরি তাদের কাছে শুধু একটি কাজ ছিল না, এটা ছিল তাদের জীবন বদলে দেওয়ার সংগ্রাম। গ্রামে একটি ছোট্ট ঘরে বসে রাত জেগে পড়া সেই ছেলেটি, যে ভেবেছিল এই চাকরি হলে তার বাবা মায়ের মুখে হাসি ফোটাতে পারবে। শহরের এক কোণে ভাড়া বাড়িতে থাকা সেই মেয়েটি, যে ভেবেছিল এই চাকরি তার পরিবারের অর্থনৈতিক দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার সুযোগ করে দেবে। এই পরীক্ষায় বসেছিল প্রায় 24 লক্ষ প্রার্থী। তাদের মধ্যে নির্বাচিত হয়েছিল 25,753 জন। না, এই সংখ্যাটা শুধু পরিসংখ্যান নয়, এর পেছনে ছিল 25,753টি স্বপ্ন, 25,753টি পরিবারের আশা। চাকরি পাওয়ার পর এই মানুষগুলোর জীবন বদলাতে শুরু করে। কেউ বিয়ে করে, কেউ ঋণ শোধ করে, কেউ ছোট্ট একটা সংসার গড়ে তোলে। স্কুলে গিয়ে তারা পড়াতে শুরু করে। ছাত্রছাত্রীদের মুখে হাসি ফোটানোর সঙ্গে সঙ্গে নিজেদের জীবনেও একটা স্থিতি আসে। কিন্তু তারা জানতো না, এই স্থিতির নিচে লুকিয়ে আছে একটা ভয়ঙ্কর ঝড়। সময় গড়াতে থাকে, কিন্তু ধীরে ধীরে কানাঘুষো শুরু হয়। কেউ কেউ বলতে থাকে এই নিয়োগে কিছু গোলমাল হয়েছে, যোগ্যরা বাদ পড়েছে, অযোগ্যরা চাকরি পেয়েছে। কিছু প্রার্থী যারা পরীক্ষায় ভালো করেও নির্বাচিত হয়নি, তারা প্রশ্ন তুলতে শুরু করে। তারা বলে, আমরা পরিশ্রম করেছি, আমাদের নম্বর ভালো, তাহলে আমরা কেন বাদ পড়লাম? এই প্রশ্নগুলো ধীরে ধীরে আদালতের দরজায় পৌঁছয়। প্রথমে মামলা ওঠে কলকাতা হাইকোর্টে। তদন্ত শুরু হয়, আর তদন্তের সঙ্গে সঙ্গে একে একে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে শুরু করে। দেখা যায় এই নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে। টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে, যোগ্যতার তালিকা বদলে দেওয়া হয়েছে। কিছু ক্ষেত্রে দেখা গেছে যারা পরীক্ষাই দেয়নি তারাও চাকরি পেয়ে গেছে। এই দুর্নীতির জাল ছড়িয়েছিল রাজ্য সরকারের উচ্চ পর্যায় থেকে এসএসসির কর্মকর্তাদের মধ্যে। কলকাতা হাইকোর্টের একক বিচারপতির বেঞ্চ প্রথমে তদন্তের নির্দেশ দেন। সিবিআই ঢোকে, আর সিবিআইয়ের তদন্তে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর তথ্য। দেখা যায় প্রায় কোটি কোটি টাকার লেনদেন হয়েছে এই চাকরি বিক্রির জন্য। কিছু কিছু রাজনৈতিক নেতা, কিছু আমলা, আর এসএসসির কিছু কর্মকর্তা, এরা সবাই মিলে একটা সিন্ডিকেট তৈরি করেছিল। আর এই সিন্ডিকেটের হাতে বিক্রি হয়ে যায় যোগ্যতা, পরিশ্রম আর স্বপ্ন। এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় 2024 সালের 22 এপ্রিল রায় দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় 2016 সালের এসএসসির পুরো প্যানেলটাই বাতিল। হাইকোর্টের বিচারপতিরা দেখেন এই নিয়োগ প্রক্রিয়া এতটাই দূষিত যে এটাকে বাঁচানোর কোনো উপায়ই নেই। তাই তারা পুরো 2016 সালের এসএসসির প্যানেল বাতিল করে দেয়। প্রায় 26,000 চাকরি চলে যায়। হাইকোর্ট বলে এই দুর্নীতির জন্য দায়ী রাজ্য সরকার এবং এসএসসি। তাদের অবৈধ কাজের ফল ভোগ করতে হবে এই শিক্ষকদের। রায় আরও বলা হয়, যারা টাকা দিয়ে চাকরি কিনেছে তাদের থেকে সেই টাকা ফেরত আনতে হবে। এই রায় শুনে শিক্ষকদের মাথায় আকাশ ভেঙে পড়ে। যারা সৎভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিল তারাও এই রায়ের শিকার হয়। তারা বলতে থাকে, আমরা কি দোষ করেছি? আমরা তো পরিশ্রম করে চাকরি পেয়েছি। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা করা হয় সুপ্রিম কোর্টে। মামলা করে রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন,
মধ্যশিক্ষা পর্ষদ এবং চাকরিহারাদের একাংশ। নিয়োগ নিয়ে হাইকোর্টের রায়ের উপর 2024 সালের 7ই মে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। 10ই ফেব্রুয়ারি 2025 সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি শেষ হয়। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে বেঞ্চ এই মামলার প্রতিটি দিক খতিয়ে দেখে। তারা দেখে এসএসসি আদালতে সঠিক তথ্য দিতে ব্যর্থ হয়েছে। যোগ্য আর অযোগ্যদের তালিকা আলাদা করার জন্য কোনো সদিচ্ছাই দেখায়নি। সুপ্রিম কোর্ট বলে পুরো প্রক্রিয়াটাই দূষিত। এখানে এতটাই জালিয়াতি হয়েছে যে এটাকে ঠিক করা যায় না। আজ 3রা এপ্রিল 2025 সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় বহাল রাখে। তারা বলে 2016 সালের পুরো প্যানেল বাতিল করতে হবে। এই রায়ে 25,753টি চাকরি চলে গেল। সুপ্রিম কোর্ট আরও বলে এই দুর্নীতির জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কিন্তু এই রায়ের পর যে প্রশ্নটা থেকে যায় তা হলো যারা সৎ ছিল তাদের কি হবে। এখন প্রশ্ন হলো এই দুর্নীতির মূলে কে? তদন্তে দেখা গেছে রাজ্য সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা এই জালিয়াতির সঙ্গে জড়িত। তারা এই দুর্নীতি ঢাকতে চেয়েছিল। তারা বলেছিল আমরা অযোগ্যদের জন্য সুপার নিউমেরিক পোস্ট তৈরি করব, মানে যারা টাকা দিয়ে চাকরি কিনেছে তাদের জন্য আলাদা শূন্যপদ তৈরি করে তাদের বাঁচানো হবে। কিন্তু সুপ্রিম কোর্ট এই প্রস্তাব নাকচ করে দেয়। তারা বলে এটা হলে বিচারের কোনো মানে থাকবে না। রাজ্য সরকারের এই প্রচেষ্টা দেখায় তারা দুর্নীতি ঢাকতে কতটা মরিয়া ছিল। তারা যোগ্যদের জন্য লড়াই করেনি, বরং অযোগ্যদের বাঁচাতে চেয়েছিল। এই সিস্টেমের ব্যর্থতার জন্য আজ 26,000 পরিবার শাস্তি পাচ্ছে। এই রায়ের পর কি হলো ভাবুন। একজন শিক্ষক যিনি 5 বছর ধরে চাকরি করছেন, তার সংসার চলছিল এই চাকরির ওপর। তার ছোট্ট মেয়ে স্কুলের ফি, বাড়ির ঋণ, বাবা মায়ের ওষুধ সবকিছু এই চাকরির ওপর নির্ভর করছিল। এখন তিনি কি করবেন? তার স্ত্রী তাকে জিজ্ঞেস করেন এখন আমাদের কি হবে? তিনি কোনো উত্তর দিতে পারবেন না। একজন তরুণ শিক্ষক যিনি এই চাকরির জন্য বিয়ে করেছিলেন, তার স্ত্রী এখন গর্ভবতী। তিনি হয়তো ভাবছেন আমার সন্তানের ভবিষ্যৎ কি হবে। এই 26,000 মানুষের পেছনে আছে লক্ষ লক্ষ পরিবার। তাদের জীবন এখন অন্ধকারে ডুবে গেছে। কেউ কেউ বলছেন আমরা আবার শুরু করব কিভাবে, আমাদের বয়স হয়ে গেছে যে। এই রায়ের পর আরেকটি ক্ষত সামনে এসেছে, সামাজিক সম্মানহানি। যে শিক্ষক গ্রামে গিয়ে সবার সম্মান পেতেন, আজ তাকে লোকে বলছে তুমি টাকা দিয়ে চাকরি কিনেছিলে তাই না? তিনি যদি বোঝাতে চান না আমি সৎ ছিলাম, কেউ শুনবে না। তার ছেলে স্কুলে গিয়ে শুনবে তোর বাবা দুর্নীতিবাজ। এই কলঙ্ক তাদের জীবন থেকে মুছে ফেলা যাবে না। সমাজের চোখে তারা এখন অপরাধী, অথচ তাদের মধ্যে অনেকেই নিরপরাধ। এই অপমান তাদের মন ভেঙে দিয়েছে। কেউ কেউ বলছেন আমরা বেঁচে থাকবো কিভাবে, আমাদের সম্মানিত ছিল সব। এই ঘটনা আমাদের কি দেখালো? যে সিস্টেমে দুর্নীতি এত গভীরই প্রথিত, সেখানে সৎ মানুষেরও শাস্তি পেতে হয়। এই রায় সত্যকে প্রকাশ করেছে, কিন্তু এই সত্যের দাম দিয়েছে নিরপরাধরা। রাজ্য সরকারের লোভ, এসএসসির অবহেলা আর একটি দুর্বল প্রশাসন, এরা সবাই মিলে এই বিপর্যয় ডেকে এনেছে। কিন্তু এখানেই শেষ নয়। এবার এই 26,000 মানুষের জন্য কি করা হবে? তাদের কি আবার কোনো শুরু করার সুযোগ দেওয়া হবে? যারা সৎ ছিল তাদের কি আলাদা করে চিহ্নিত করা যাবে? এই প্রশ্নগুলোর উত্তর আজ কে দেবে? কেউ জানে না। একটা দৃশ্য একবার কল্পনা করুন। একটি গ্রামের স্কুল, সেখানে একজন শিক্ষক দাঁড়িয়ে আছেন। তার হাতে চক, চোখে জল। তিনি বলছেন আমি আমার ছাত্রদের বলতাম সৎ থাকো, পরিশ্রম করো। আজ আমি তাদের কি বলবো? এই প্রশ্ন আমাদের সবার। এই 26,000 মানুষের কান্না আমাদের কানে বাজছে। তাদের জন্য আমরা কি করব? এই গল্প শেষ হয়নি। এর পরের অধ্যায়ে নিশ্চয়ই মানুষ লিখবে। আজ আমি আপনাদের কাছে যে কথা বললাম সেটা শুধু তথ্য আর পরিসংখ্যানের গল্প নয়। এটা মানুষের গল্প, এটা স্বপ্নের গল্প, ভাঙা হৃদয়ের গল্প। আমরা এই দিনটা মনে হয় চেষ্টা করলেও ভুলতে পারবো না। আমরা এই মানুষগুলোর পাশে দাঁড়াবো, কারণ তাদের কান্না আমাদের কান্না, তাদের লড়াই আমাদের লড়াই, আমাদের সবার লড়াই। সকলকে অসংখ্য ধন্যবাদ।